হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা 2026-এ এনএম জিএনএম এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি লাস্ট 3 মাস কীভাবে পড়াশোনা করলে তোমাদের একটি গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া খুবই সহজ হয়ে যাবে। তোমরা গভর্নমেন্ট কলেজ এএনএম জিএনএম যে কোনো একটি অবশ্যই পাবে। তো কীভাবে পড়াশোনা করতে হবে সেই নিয়ে আজকে আমি কিছুগুলো টিপস তোমাদেরকে দিতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি তোমাদের কাস্ট নিয়ে একটা কথা বলে দিই। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে সিডি যে সার্টিফিকেটটা এটা কি। তো ইডাব্লিউএসটা অনেকে জানো বা হয়তো অনেকে জানো না, তো আমি একটা ছোট্ট করে সেই নিয়ে কথাটা বলে দিই। ওবিসি এ, ওবিসি বি আর এসসি এসটি এই কাস্টটা তোমরা একটা রিজার্ভেশন তো থাকে, আর জেনারেলদের থেকে কিছুটা কাট অফ তোমাদের কম যায়। আর যারা জেনারেল আছো তারা যদি ভাবো যে তোমাদের কি সার্টিফিকেট আছে, তো সেটা হচ্ছে সিটি বা সিভিল ডিফেন্স, যেটা হয় একটা কোর্স হয় সিভিল ডিফেন্সের। তোমরা এসডিওতে যে খবর নিতে পারো, আর ফর্ম ফিল আপের আগে খবরটা নিয়ে নেবে। আরেকটা সার্টিফিকেট হচ্ছে ইডাব্লিউএস। আর তোমাদেরকে এসিটি সার্টিফিকেটটা কেন বলছি, কারণ এই সিটি সার্টিফিকেটে কিন্তু কাট অফটা অনেকটা কম যায়, আর ইডাব্লিউএসে অনেকটা কাট অফ কম যায়। কিন্তু কেউ এরকম করো না যে সিটি সার্টিফিকেটটা ধরো তুমি ফর্ম ফিল আপের সময় অ্যাড করে দিলে, কিন্তু তুমি পরীক্ষার পরে হলেও মানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন তোমার কাছে সেই সার্টিফিকেটটা পেলে না, মানে তুমি সিভিল ডিফেন্সটা খোঁজ করে দেখলে পরে যে ট্রেনিংটা হয়ে গেছে বা তুমি আর পাবে না, তখন কিন্তু তোমাদের মানে পেয়েও না পাওয়া হয়ে যাবে। তাই বলছি এমনটা কিন্তু ভুলেও করো না, আগে একদম কনফার্ম হয়ে নেবে যে তোমাদের কাছে এই সার্টিফিকেটগুলো থাকবে, মানে সিডি সার্টিফিকেটটা আছে, বা ইডাব্লিউএস যদি হয় তাহলে সেটাও আছে। ইডাব্লিউএস হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন যে সার্টিফিকেট, সেটা ওটারও একটা শর্ত থাকে যে কত একর জমি তোমাদের থাকতে হবে, তাহলে এই সার্টিফিকেটটা তোমরা পাবে। তো তোমরা খোঁজ নিয়ে একবার দেখতে পারো। আর আরেকটা কোয়েশ্চেন তোমরা আমাকে অনেকেই করছো যে এইচএস দিলে যারা রিসেন্ট তারা কি ফর্ম ফিল আপটা করতে পারবে না, কারণ তাদের কাছে তো রেজাল্টটা নেই। তো অ্যান্সারটা হচ্ছে তারাও পারবে। আমি যে ডকুমেন্টসগুলো বললাম, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওগুলো সব নিয়ে যাবে, মাধ্যমিকের যা যা আছে, আর ফটো অবশ্যই লাগবে, ফটো আর সিগনেচার, তো এইগুলো নিয়ে যাবে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন তোমাদের এইচএসের যে মার্কশিটটা লাগবে মানে এক্সামের পর, তো তোমরা ওই নিয়ে নিশ্চিন্তে থাকো। যারা এইচএস দিলে এই বছর তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে। এরপর হচ্ছে প্রতিটা পড়াশোনা করার আগেই তোমাদের সব থেকে প্রথমে যেটা জানতে হয় সেটা হচ্ছে সিলেবাসটা। আমি তোমাদের অনেক ভিডিওতে আগে বলেছি, আরেকবার ছোট্ট করে বলে দিই যে লাইফ সায়েন্সে 50 নাম্বার অনেক বেশি নাম্বার এবং সব থেকে বেশি নাম্বার আছে। তো এই যে লাইফ সায়েন্সে এটাতে যদি তোমরা 40 রাখতে পারো, বা 40+ হলে তো খুবই ভালো, কিন্তু 40 যদি তোমরা তুলতে পারো তাহলে তোমাদের আর চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা মানে নিশ্চিন্তে গভর্নমেন্ট কলেজ পাবে। আর ফিজিক্যাল সায়েন্স যেটা 25 নাম্বারের, সেটা তোমাদের 15 থেকে 20 নাম্বার, 20 যদি হয় তো খুবই ভালো, কিন্তু 15 নাম্বার বা 15 আপ নাম্বার তোমাদেরকে রাখলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর বাদ বাকি যেগুলো সেগুলো তোমরা যে জেনারেল নলেজ যেটা 10 নাম্বার, সেটা কিন্তু খুবই সহজ আসে। তো তোমাদের জেনারেল নলেজ সেটাতে তো প্রচুর হিউজ সিলেবাস, কিন্তু এই 3 মাসে হিউজ সিলেবাসটা পড়লে তো তোমাদের 3 মাসে অবশ্যই কমপ্লিট হবে না। তোমরা কিন্তু 3 মাসের জন্য এএনএম জিএনএমের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবে, এবং প্যাটার্ন মানে এএনএম জিএনএমের যে প্যাটার্নগুলো থাকে সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়বে, যে এই সাবজেক্টগুলো যে জেনারেল নলেজের এই চ্যাপ্টারগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তো তোমরা সেগুলোই করবে বেছে বেছে। আর বাকি যে সাবজেক্টগুলো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সেগুলো সেম তোমরা ইম্পর্টেন্টগুলো আগে করবে, যেগুলো দেখবে বারবার এএনএম জিএনএম পরীক্ষা আসছে সেইগুলো তোমরা করবে। আর সেগুলো বুঝবে কী করে, প্রিভিয়াস ইয়ার থেকে। যারা আগের থেকে প্রিপারেশান নিচ্ছ তাদের তো প্রায় কমপ্লিট হয়েই গেছে হয়তো লাইফ সায়েন্সটা, কিন্তু যারা এই রিসেন্ট স্টার্ট করলে তারা তো লাইফ সায়েন্সের পুরোটা হয়তো কভার করতে মানে সমস্যা হবে। তখন তোমরা 3 মাসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে করো, তারপর সময় পেলে বাকিগুলো করবে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যেগুলো লাইফ সায়েন্সের সেগুলো হচ্ছে, কোষ থেকে কিন্তু বারবার কোশ্চেন আসে, তো কোষ, জীববিদ্যা ও মানব কল্যাণ, আর বংশগতি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং চ্যাপ্টার, তো তোমরা ওই চ্যাপ্টারটা পড়বে ভালোভাবে। আর ক্লাস 10-এর যেটা চ্যাপ্টারটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, আর জীবনের প্রবাহমানতা আর জীবন সংগঠনের স্তর, আরেকটা ক্লাস 10-এ যেটা পরিবেশ থেকে, সেখান থেকে কিন্তু প্রতি বছরই প্রায় প্রচুর কোশ্চেন আসে। তো পরিবেশ যে ক্লাস 10-এর চ্যাপ্টারটা ওটা তোমরা ভালোভাবে পড়বে। আর ফিজিক্যাল সায়েন্সও পুরোটা হয়তো কভার করা যাবে না 3 মাসে, তখন তোমরা প্রথমে স্টার্ট করবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো দিয়ে, যেগুলো তোমাদের এএনএম জিএনএমে বারবার এসছে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফিজিক্যাল সায়েন্সেরগুলো হলো বল ও গতি, কার্যক্ষমতা ও শক্তি, আলো, চলক তড়িৎ, অজৈব ও জৈব রসায়ন, আর অ্যাসিড, ক্ষার, লবণ যেটা, আর পিরিয়ডিক যে টেবিলটা আছে ওই চ্যাপ্টারটা। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে তোমরা সময় পেলে বাকিগুলো করবে।
আর ম্যাথের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো, ম্যাথে তোমাদের অনেকেরই ভয় থাকে, আর ভয় থাকাটাই স্বাভাবিক। যারা ধরো আর্টসের স্টুডেন্ট তাদের ভয় লাগাটাই স্বাভাবিক। তো তারা কি করবে, ম্যাথের যে হিউজ সিলেবাস ক্লাস 9-10, তারা যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তারা অনেকটা কভার করতে পেরেছো, কিন্তু যারা রিসেন্ট স্টার্ট করছো তাদের জন্য যে তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো আগে পড়ো এবং বেশি বেশি করে পড়ো, যেগুলো এনএম জিএনএম এর প্যাটার্ন অনুযায়ী। যেমন হচ্ছে লাভ ক্ষতি, যেটা সেটা কিন্তু অনেকবার এসছে এনএম জিএনএম এ। তারপরে শতকরা বা পার্সেন্টেজ, সেটা থেকে অনেকবার এসছে। রেশিও যে চ্যাপ্টারটা, ওখান থেকে আসে। তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং প্রিভিয়াস ইয়ারের যে প্যাটার্ন অনুযায়ী সেগুলো তোমরা প্র্যাকটিস করো। তাহলে যদি সংখ্যাগুলো উল্টোপাল্টা করে দেয় তাহলেও যাতে তোমরা পারো, মানে প্রিভিয়াস ইয়ারটা একদম মুখস্থ করে নাও, ম্যাথের সব সাবজেক্টের জন্যই। আর ম্যাথেরটাও, ম্যাথের কিন্তু ওই প্যাটার্নগুলো যদি তোমরা জানো তাহলে ওই রকমই যদি তোমাদের আসে এক্সামে, তাহলে তোমরা সেগুলো পারবে, মানে 1-2 নাম্বার নিশ্চিন্তে তোমরা সে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু পেরে যেতে পারো। যদি তোমরা প্রিভিয়াস ইয়ার্সগুলো মানে শিফট 1 বা শিফট 2 শুধু করলে হবে না, দুটো শিফটেরই, মানে 2021 থেকে হচ্ছে 2021-এর দুটো শিফট, 22-এর দুটো শিফট, 23-এর দুটো শিফট, 24-এর 25-এর 5 বছরের দুটো শিফট করে কোশ্চেন তোমরা করে রাখবে। তাহলেই দেখবে ম্যাথটা অনেকটা কভার হয়ে যাচ্ছে এবং তোমাদের ভয়টাও চলে যাচ্ছে, আর যাতে 1-2 নাম্বারও তোমরা ওখান থেকে পেতে পারো। আর একটা কথা, এএনএম জিএনএমের কিন্তু কম্পিটিশানটা অনেকটা হাই হয়ে যাচ্ছে, আর যারা এএনএম করবে তাদের তো অনেকটা হাই কম্পিটিশান প্রতি বছরই হচ্ছে। আর প্রথম দিকে কম্পিটিশানটা কম থাকলেও ধীরে ধীরে কিন্তু কম্পিটিশানটা অনেকটা বাড়ছে। তাই তোমরা কিন্তু 80 টার্গেট অবশ্যই রাখবে, বা 80+, তাহলে কিন্তু তোমরা টার্গেট থেকে যদি একটু কম মার্কস পাও তাও যাতে তোমরা এএনএম বা জিএনএমটা কিন্তু তোমরা যাতে পেয়ে যাও, তো টার্গেট একটু বেশি রাখবে। তারপরে যদি একটু কমেও তাহলেও তোমরা এএনএম জিএনএমটা পেয়ে যাবে, আর যেহেতু তোমরা টার্গেটটা অনেক বেশি রাখছো। আর ইংলিশ নিয়ে আমি একটা লং ভিডিও করা আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়া আমি এখানে বলে দিচ্ছি যে ইংলিশের কোন চ্যাপ্টারগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বারবার আসে। তো প্রথমেই কিন্তু আমি আগেও বলেছি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এগুলো প্রতি বছর আসে। তাই এখান থেকে তোমরা সিনোনিম কিছুগুলো করে প্রতিদিন মুখস্থ করো, মুখস্থ করলেই তোমরা এক্সামে সেগুলো পারবে। আর আসে ইরর কারেকশন থেকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসে, গ্রামার থেকে কিছু কোশ্চেন আসে। তো ইংলিশেরও এরকম পুরোটা তোমরা কভার করতে 3 মাসে হয়তো পারবে না, তখন তোমরা ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এএনএম জিএনএম প্যাটার্ন অনুযায়ী যে চ্যাপ্টারসগুলো বারবার এসছে সেগুলোই তোমরা করো। আর এবার বলি পড়ার টাইমটা কিন্তু তোমাদের এবার বাড়াতে হবে। যদি তোমরা আগে 5 ঘন্টা পড়তে, তাহলে এখন 6 ঘন্টা থেকে 7 ঘন্টা করো। আর যারা আগের থেকে পড়ে এসেছো, মানে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, ধরো 7 মাস ধরে বা 6 মাস ধরে, তারা এবার মক টেস্ট দিতে স্টার্ট করো, যেহেতু তোমার সিলেবাসটা অনেকটা কভার হয়ে গেছে। আর যারা এই রিসেন্ট স্টার্ট করলে তারা মক টেস্ট তো এখন দিতে পারবে না, যেহেতু সিলেবাসটা তোমাদের এখনও কমপ্লিট হয়নি। তো তোমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে আগে সিলেবাস কমপ্লিট করা। তোমরা চেষ্টা করবে ফার্স্ট মান্থে, মানে 1 মাসের মধ্যে 50% সিলেবাস যাতে তোমাদের কভার করতে পারো, আর সেকেন্ড মাসটাতে তোমাদের বাকি 50% কভার করতে পারো, এবং তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো করতে পারো। আর তারপরে লাস্ট 1 মাস কিন্তু তোমরা মক টেস্টটা দিতেই হবে। মক টেস্টটা দিলে তোমাদের টাইম ম্যানেজমেন্ট হবে, তোমরা অনেকটা বুঝবে পরীক্ষাটা কীভাবে দিতে হয়, এবং তোমাদের ভয়টা কাটবে। আর তাছাড়াও তোমরা অনেক কোশ্চেন জানতে পারবে যেগুলো ভুল হবে। তো মক টেস্টটা তোমাদেরকে দিতে হবে। আর নেগেটিভ মার্কসের ব্যাপারে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি ধরো এক্সামে তোমাদের 2 মার্কসের যে ক্যাটাগরি 2 এর যে কোশ্চেনগুলো, ধরো তোমরা একটাতে দাগ দিয়ে এসছো যেটা হবে অ্যান্সার, আর যে দুটো অপশান হবে না সেটাতেও তোমরা ধরো কনফিউশনে আছো, কী করবে, যে নাম্বারটা পাবে না, তাহলে কি করব, দাগ দিয়ে দিই, তাহলে তো তোমাদের নাম্বার 0 হয়ে যাবে। তাই বলছি, যেটা কনফিউশন থাকবে, যদি তুমি কনফিডেন্স থাকো অবশ্যই তুমি সেখানে দাগ দেবে, কিন্তু যদি কনফিডেন্স না থাকো, কনফিউশন থাকো, তাহলে কিন্তু ওই অপশানটা দাগ দেবে না, তাহলে তোমাদের নাম্বার ওখানে 0 হবে। হ্যাঁ, তবে নেগেটিভ মার্কিং ক্যাটাগরি 2-তে হয় না। তাই বলছি, যদি একটাও সঠিক উত্তর তোমরা ওখানে কনফার্ম থাকো, তাহলে এই একটাতেই দাগ দেবে, তাহলে কিছু নাম্বারও তোমরা পাবে 2 মার্কসের মধ্যে। ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ এগুলো থেকে তো 11-12-এর কিছু কোশ্চেন থাকবে না, কিন্তু লাইফ সায়েন্স থেকে কখনো 1-2 বা 3টে কখনো দিয়ে দিতে পারে ক্লাস 11 এবং 12 থেকে। তো তা বলে কি তোমরা ক্লাস 11-এর পুরো বইটা বা ক্লাস 12-এর পুরো বইটা পড়বে না, সেটা নয়। তোমরা দেখবে যে যেখান থেকে যে চ্যাপ্টার থেকে 11 বা 12 থেকে এসেছে, প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। তো সেই চ্যাপ্টারটা একটু দেখে যাওয়া, বা যদি তোমাদের সময় না থাকে তাহলে তোমরা যে এমসিকিউ করছো এমসিকিউগুলো প্র্যাকটিস করবে বা মক টেস্ট দেবে, সেখান থেকেই তোমরা ওগুলো পেরে যাবে, কারণ 11-12-এর কোশ্চেনগুলো সেখানেই থাকবে ইম্পর্টেন্টগুলো। আর যাদের ধরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা একটু 11-12টা ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো একটু দেখে যাবে। এবার হচ্ছে কীভাবে পড়লে তোমরা কিন্তু অনেকটা পড়া মনে রাখতে পারবে, সেটা হচ্ছে লাইফ সায়েন্সটা সকালে উঠে পরে 2 ঘন্টার মতন রাখবেই, 2 ঘন্টা পড়বে, 2 ঘন্টা পরে 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 2 ঘন্টা পড়বে, 2 ঘন্টা প
ওই যে চ্যাপ্টার ওয়াইজ পড়বে, তারপরে সিলেবাস একটা চ্যাপ্টার কমপ্লিট হলে সেখান থেকে এমসিকিউ পড়বে, এভাবে পড়বে। আর তারপর ফিজিক্যাল সায়েন্সটাও কিন্তু লাইফ সায়েন্সের মতনই গুরুত্ব দেবে তোমরা ফিজিক্যাল সায়েন্সটাও 2 ঘন্টা পড়বে। আর ওটা যারা সেলফ স্টাডি করছো তারা কেমন করে পড়বে, একটা চ্যাপ্টার পড়লে তারপর সেখান থেকে ইউটিউবে ওই চ্যাপ্টারের নামটা লিখবে এবং লিখবে যে ধরো ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা পড়লে, তো সেটা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ফার্স্ট চ্যাপ্টার অ্যানালাইসিস ফিজিক্যাল সায়েন্স, তারপর তোমরা জিনিসটা বুঝলে তোমরা কিন্তু মাথায় সেই জিনিসটা গেঁথে যাবে এবং তারপর তোমরা ওখান থেকে এমসিকিউ করবে। তারপর দুপুর টাইমটা অনেকেরই ঘুম লাগে, তো সেই টাইমে যদি তোমরা ম্যাথ করো তাহলে ভালো হয়। আমি কিন্তু সেই টাইমে ম্যাথ বেশি করতাম না, তার ইংলিশটা ভালো লাগতো আমার সে সময় করতে, তো আমি একটু ম্যাথ করতাম তারপরে ইংলিশটা করতাম। তো তোমরাও প্রথমে ম্যাথটা করবে, ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো অবশ্যই, কারণ 3 মাসই সময় তোমাদের। তারপরে হচ্ছে তোমরা ইংলিশ স্টার্ট করবে, ইংলিশটাও ওই ম্যাথের পরে স্টার্ট করবে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ধরেই এগোবে। আর রিজনিংয়ে মাত্র 5 নাম্বার থাকে, তো এই 5 নাম্বার তোমাদেরকে কিন্তু 5-এ 5 পেতে হবে এবং তোমরা পাবেও, খুব সহজ থাকে রিজনিং। প্রিভিয়াস ইয়ার ধরে এগো এবং প্রিভিয়াস ইয়ারে যেমন কোয়েশ্চেন এসছে তোমরা সেখান থেকেই রিজনিংটা করবে। রিজনিং একটা বুঝলেই তোমরা বাকিগুলো করতে পারবে, খুবই সহজ থাকে। আর এটাতে সারা দিনের মধ্যে তোমরা যদি 30 মিনিটও সময় দাও তাহলেও কোনো সমস্যা নেই, 30 মিনিটও এটা কভার হবে। আর রিজনিংটা যারা কঠিন ভাবছো তাদের জন্য একটা কোশ্চেন তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমরা কত সহজ। দেখো এখানে একটা কোশ্চেন আছে, হান্টার ইজ টু গান আর রাইটার, তাহলে কি হবে? তো হান্টার মানে হচ্ছে শিকারী, তা শিকারীদের কি থাকে? বন্দুক থাকে, গান। আর রাইটার তাহলে এখানে কি হবে তোমরা বুঝতেই পারছো, রাইটার মানে হচ্ছে লেখক বা লেখিকা, তো তারা কি দিয়ে লিখবে? পেন দিয়ে, তাহলে অ্যান্সার পেন হবে। এভাবে হচ্ছে রিজনিংগুলো হয়। তো এটা হচ্ছে রিজনিংয়ের একটা চ্যাপ্টার, তো রিজনিংয়ের এটা একটা চ্যাপ্টার বলছি, আরও অনেকগুলো চ্যাপ্টার্স থাকে। তো আমি জাস্ট তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আরেকটা দেখো এখানে অ্যাডাল্টের আগের ভার্সন মানে ছোটোবেলায় থাকে বেবি, তাহলে ফ্লাওয়ারের আগের ভার্সন কি হবে? দেখো বার্ড মানে হচ্ছে কুড়ি, তাহলে এটাই অ্যান্সার হবে। এভাবেই দেখো কত সহজে এই রিজনিংগুলো করা যায়। আর জিকে সেটা তো বললাম হিউজ সিলেবাস, তো পুরো হিউজ সিলেবাসটা তোমাদের কভার করা সম্ভব নয় 3 মাসে। তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো করবে এবং যেখান থেকে বারবার করে প্রিভিয়াস ইয়ারে এসছে সেখান থেকে করবে। আর যদি তোমরা টেলিগ্রামে জয়েন থাকো, দেখবে টেলিগ্রামে কিন্তু অনেক গ্রুপ আছে যেগুলোতে জিকে ইম্পর্টেন্ট নোটস কিছুগুলো দিয়ে দেয়, তো দেখবে সেই গ্রুপগুলো জয়েন করবে। আমি করতাম, তো সেখান থেকে অনেকগুলো পেতাম জিকের নোটস বলতে কি মানে কিছুগুলো হয়তো কোশ্চেন দিয়ে দিত পরপর, ধরো 10টা 15টা পিডিএফ অনুসারেও দিয়ে দিত। তাছাড়া হচ্ছে ইউটিউব তো আছে জিকের জন্য, ইউটিউব তোমরা সার্চ করবে এনএম জিএনএম রিলেটেড জিকে, একটু করে পড়বে সেখান থেকে। এরপর কথা হচ্ছে যে অনেকেই বলছো তোমরা যে একটু আগেই পড়ছি কিন্তু মনে রাখতে পারছো না, একটু আগেই পড়ছো জিনিসটা ভুলে যাচ্ছ। তো তোমাদের জন্য হচ্ছে তোমরা কিন্তু ভালোভাবে জিনিসটা বুঝে পড়বে, বুঝে পড়লেই অনেকটা মনে থাকে। আর তাছাড়া হচ্ছে রিভাইজ তোমাদের সবাইকে করতে হবে। তাও যদি তোমাদের মনে না থাকে তাহলে হচ্ছে তোমরা লাইফ সায়েন্সের জন্য ছবি এঁকে বুঝতে পারো, নিজের মতো করে ছবি আঁকবে, ছোট্ট করে হয়তো সাইডে একটু ছবি আঁকলে নিজের যেভাবে বুঝতে পারবে সেরকমভাবে, তো সেই রকমভাবেই ছবি এঁকে জিনিসটা বুঝতে পারো তোমরা। আর খুবই যদি সমস্যা কোনো কোশ্চেন মুখস্থ করার ক্ষেত্রে, তখন তোমরা দেখবে অনেক সময় মিউজিকের মতন করে যদি তোমরা পড়ো সুর দিয়ে, তাহলে কিন্তু অনেকটা মনে থাকে। তাই কিছু টেকনিক এভাবে ফলো করবে, মিউজিক দিয়ে মানে কিছুটা সুর দিয়ে হয়তো পড়লে একটু দেখবে সেটা বেশি মনে থাকবে। আর আছে জিকে কিন্তু একটু অকওয়ার্ডভাবে যদি মনে রাখো তাহলে খুব ভালো হয় জিনিসটা। আমি এভাবে মনে রাখতাম, তাহলে অনেক দিন মাথায় থাকতো আমার জিনিসটা। অকওয়ার্ডভাবে বলতে ধরো একটা কোশ্চেন জিকে থেকে, শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন? তো অ্যান্সার এখানে হবে মালাধর বসু। তো ধরো শ্রীকৃষ্ণর ঠাকুর, তাকে মালা দিলাম, তাহলে এভাবে এটাই হচ্ছে অকওয়ার্ডভাবে মনে রাখা। তো এভাবে মনে রাখলে তোমরা অনেকটা বেশি দিন মনে রাখতে পারবে না। আমার তো খুব সুবিধা হতো, আমি নিজে এরকমভাবে মনে রাখতাম। তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এভাবে তোমরা মনে রাখবার চেষ্টা করবে। তো এগুলোই ছিল বলার। আর ডোমিসাইল সার্টিফিকেটটা ওটা তোমরা রেডি করে রাখবে, যখন তোমাদের ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, তখন তোমাদের কাজে লাগবে। ওগুলো দেখবে এসডি অফিসে বা বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখবে। আর অনলাইনেও অ্যাপ্লাই করা যাবে, তখন দেখবে। এখন যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশানে, এখন যেগুলো এনএম জিএনএম 2026 অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য দরকার, সেগুলো তোমরা নিয়ে যেয়ে আগে ফর্ম ফিল আপটা করে নাও। আর অবশ্যই তোমরা ভয় পেও না, তাহলে তোমাদের শুধু ভয়ই থাকবে, পড়তে পারবে না। তাই ভয় না পেয়ে মন দিয়ে পড়াশোনা করো আর মনের জোর রাখো, তোমরা ঠিক পারবে। আর যারা ভুলে যাচ্ছ তারা আরেকটা কথা মাথায় রাখবে, যে মানে নিজেকে বলবে যে আমি একটা জিনিস পড়ছি, তাহলে কেন আমি সেটা মনে রাখতে পারবো না? সেটা অবশ্যই আমি মনে রাখতে পারবো। এই কনফিডেন্টটা তুমি নিজের প্রতি রাখবে এবং নিজেকে বোঝাবে।
এবং পরীক্ষা দিতে যাওয়ার আগেও তুমি মনে করবে যে আমি যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে এলে আমি অবশ্যই পারবো, আমি যেগুলো পড়েছি সেগুলো আমি ভুলবো না। তাহলে অনেকটা তোমরা টেনশন মুক্ত হবে এবং কনফিডেন্স পাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে কি করবে, অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। এনএম জিএনএম যারা দেবে তাদের কাছে। আর কি টাইপের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও। তো তোমরা কিন্তু অবশ্যই ভয় না পেয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা এনএম বা জিএনএম একটা গভর্নমেন্ট সিট অবশ্যই পাবে। এবং তোমাদের সবার জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক। তোমরা খুব মন দিয়ে পড়ো, তোমরা সবাই পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। তো টাটা।